পাঁচটা ছেলে যাদের বন্ধুত্ব শুরু হয়েছিল একটা ছোট্ট স্কুল থেকে। দুষ্টুমি, মারামারি, প্রেমে পড়া আর সবকিছু ভুলে একসাথে থাকা, এইভাবেই তাদের বন্ধুত্ব পৌঁছে যায় কলেজ লাইফ পর্যন্ত। কিন্তু জীবনের এমন একটা সময় তাদের সম্মুখে আসে যখন দায়িত্ব, পরিবার আর ভবিষ্যতের চাপ ধীরে ধীরে সেই বন্ধুত্বের মাঝখানে দেওয়াল তুলে দেয়। তখন প্রশ্ন একটাই, এই পাঁচ বন্ধুর বন্ধুত্ব কি সত্যি টিকে থাকবে, নাকি সময়ের সাথে সাথে সবকিছু ভেঙে যাবে? আমি বাজি ধরে বলতে পারি, ছোটবেলা থেকে এই পর্যন্ত আপনি আপনার বাবা মায়ের মুখে হয়তো এই কথাটা অনেকবার শুনেছেন যে বন্ধু বান্ধব নাকি জীবনের সব থেকে বড় বিপদ, ওরা নাকি আমাদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। কিন্তু সত্যি কি তাই, নাকি সেই বন্ধুরাই হয় আমাদের জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি, সবচেয়ে বড় শক্তি? সেই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে আমাদের আজকের এই গল্পে। হয়তো অনেকের বাস্তব জীবনের গল্পটা অন্যরকম, হয়তো কিছুটা বেদনাদায়ক, কিন্তু আজকে এই সিনেমার সঙ্গে আমি বলতে পারি যে আপনি 100% রিলেট করতে পারবেন। আজ আমরা জানবো 2024 সালে মুক্তি পাওয়া একটা দারুণ মালায়ালাম সিনেমার গল্প, যার নাম হলো ভাজা, বায়োপিক অফ এ বিলিয়ন বয়েস, যার বাংলা মানে দাঁড়ায় লক্ষ কোটি ছেলের জীবনের গল্প। তো চলুন শুরু করা যাক আজকের গল্প গুঞ্জন। গল্পের শুরুতে আমরা গোপাল নামের এক লোককে দেখতে পাই। চায়ের দোকানে চা খেতে যাওয়ার সময় সেখানে রাখা একটা কলা গাছের চারা দেখে তার খুবই পছন্দ হয়, তাই সেটা সে তখন কিনে নেয় এবং দিনের সব কাজ শেষ করার পর রাতে সেটা তার বাড়িতে নিয়ে যায় এবং রাতের বেলায় রোপণ করতে শুরু করে। কিন্তু তার বউ তাকে বাধা দিয়ে বলে, এই রাতের বেলায় গাছ লাগানো ভালো না, এক কাজ করো, কাল সকালে উঠে গাছ লাগিও। যেটা শুনে গোপাল তখন গাছটা দরজার সামনে রেখে ভেতরে চলে যায়। সেই সময় সেখান দিয়ে সোনু নামের একজন লোক সাইকেল চালিয়ে যাচ্ছিল। সে সময় গোপালের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কলা গাছের চারাটার দিকে তার নজর যায়। সে কলা গাছ তো চিনে ফেলে, কারণ গোপাল যেই সময় কলা গাছটা কিনে সেই সময় শানুও কলা গাছটা কেনার জন্য দোকানে গিয়েছিল, কিন্তু সেখানে একটা মাত্র গাছ থাকায় তার আর কেনা হলো না, গোপাল সেটা কিনে নিয়েছিল। কিন্তু এখন যেহেতু একটা সুযোগ এসেছে, তাই সে এটাকে আর ফেলতে চায় না। কিছুক্ষণ এদিক ওদিক দেখে সে ওই গাছের চারাটা তুলে নেয় এবং বাড়িতে নিয়ে যায়। তার বউ এই গাছের ব্যাপারে জিজ্ঞাসা করলে জানায় একটা দোকান থেকে কিনে এনেছে। সময় নষ্ট না করে সে সেদিন রাতেই চারাটা রোপণ করে দেয় আর সেটার খুব ভালোভাবে যত্নও নিতে শুরু করে। এরপর কেটে যায় বেশ কয়েকটা মাস। সে কলা গাছ আজ অনেক বড় হয়েছে, এমনকি সেটাতে কলাও ধরেছে। আর সোনু সেই কলা বিক্রি করার জন্য বাজারেও নিয়ে যায়। একইভাবে একদিন সোনু কলা বিক্রি করছিল, সে সময় গোপাল তার দোকানে আসে কলা খাওয়ার জন্য, কিন্তু সে তো জানে না এই কলা গাছের মালিক আসলে সে নিজেই ছিল। যাই হোক, সে সময় তার কাছে খবর চলে আসে যে একটা ছেলে, যে সে নাকি বাবা হয়েছে, তার একটা ছেলে সন্তান হয়েছে। যেটা শুনে তার খুশির ঠিকানা থাকে না। তার পরবর্তীতে ধীরে ধীরে তার ছেলে বড় হতে থাকে আর গোপাল তার ছেলেকে সময় উপযোগী সবকিছু দিয়ে বড় করার চেষ্টা করে। সে তার বাজারের সব থেকে ভালো হরলিক্স কিনে আনে, তাকে কোনো কিছুর অভাব দিতে চায় না। একসময় তাকে স্কুলে ভর্তি করার সময় হলে সে তার ছেলেকে পাশের একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়ে আসে। সেখানে আমরা প্রথম তার ছেলে বিনয়কে দেখতে পাই। কোনো একটা কারণে সে তখন অস্বস্তিতে ভুগছিল। কিছুক্ষণ পর বুঝতে পারি টিচার সবাইকে ড্রয়িং করতে দিয়েছে, কিন্তু বিনয় কিছু আঁকতে পারছে না দেখে এমন করে বসে থাকে আর এদিক ওদিক তাকাচ্ছে। সে সময় সে দেখতে পায় আরেকটা ছেলেও একই রকম অবস্থায় বসে আছে, সেও কিছু আঁকতে পারছে না, যে ছেলেটার নাম অজয়। তো সেখান থেকেই তাদের দুজনের কথাবার্তা, বন্ধুত্ব শুরু হয়। আরেকটা কথা জানিয়ে রাখি, এই অজয় হলো গল্পের শুরুর সোনুর ছেলে। অর্থাৎ বুঝতে পেরেছেন, গোপালের ছেলে হলো বিনু আর সোনুর ছেলে হলো এই অজয়। বাড়িতে ফিরে অজয় তার বাবা মাকে জানায় স্কুলে একটা বন্ধু সে বানিয়েছে যার নাম বিনয়। আর এদিকে বিনয়ও তার বাবাকে জানায় সে আজ তার জীবনে প্রথম কারোর সাথে ফ্রেন্ডশিপ করেছে। প্রথম দিন ড্রয়িং করানোটা অজয় বিনয়ের বাবার খুব একটা পছন্দ হয় না, কারণ সব বাবাদের মতো তারাও চায় তাদের ছেলে ডক্টর ইঞ্জিনিয়ার হোক। কিন্তু তারা দুজনেই সেদিনের পর থেকে আঁকা আঁকিতে বেশ আগ্রহ দেখাতে শুরু করে। যে কথা বিনয় তার বাবাকে বললে তার বাবা তাকে বলে, তোমায় ইঞ্জিনিয়ার হতে হবে, তারপর আঁকাআঁকি করো তুমি। রাতের বেলায় ঘুমানোর সময় সে এই ব্যাপারটা নিয়ে তার বউয়ের সাথে কথা বলে এবং অজয়ের সাথে তার ছেলের মেলামেশাটা বন্ধ করে দেওয়ার কথা বলে। কিন্তু বিনয়ের মা তার বাবাকে বুঝিয়ে বলে, এখন তো ওদের বয়স কম, ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করার জন্য এখনো অনেক সময় আছে। ধীরে ধীরে স্কুলে অজয় এবং বিনয় খুবই ভালো বন্ধু হয়ে ওঠে। এরপর পেরিয়ে যায় 4টা বছর। তারা দুজনেই এখন অনেকটা বড়। সেদিন স্কুলের টিফিন টাইমে তারা টিফিন নিয়ে একসাথে হেঁটে কোথাও যাচ্ছিল। সে সময় তাদের এক ক্লাসমেট তাদের দুজনকে আটকে টিফিন বক্স কেড়ে নিতে চায়। তারা দুজনে যখন সেই ছেলেটার সাথে পেরে উঠছিল না, সেই সময় সেখানে তাদের পক্ষ হয়ে মুসা নামের একটা ছেলের এন্ট্রি হয়। গোলগাল স্বাস্থ্যবান মুসার চেহারা দেখে সেই ছেলেটা তখন ভয় পেয়ে যায়, যেটা দেখে মুসা তাকে একটা চকলেট দিয়ে সেখান থেকে বিদায় করে দেয়। কিন্তু সেই চকলেটটা কোনো নর্মাল চকলেট ছিল না, সেটা আসলে পেট খারাপের ওষুধ ছিল, যেটা খেয়ে সেই ছেলেটা ভেতরে বাহিরে এক হয়ে যায় সব। সেই জন্য তাদের এবং তাদের বাবা মাদের স্কুলে ডাকা হয় এই ব্যাপারে অবগত করার জন্য, এবং শেষে তাদের তিনজনকে খুব বাজেভাবে প্রিন্সিপালের কাছে মার খেতে হয়।
সেখান থেকেই শুরু হয় তাদের এই 3 জনের বন্ডিং, অর্থাৎ বিনু, অজয় এবং মুসা। সেই উপলক্ষে তারা সেদিন আইস ললি কিনে খায়, যেটা মুসা তাদেরকে কিনে দিয়েছিল। এখন এই বয়সে মুসার কাছে টাকা দেখে বিনয় এবং অজয় তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন মুসা জানায় সে বিভিন্ন জিনিস কেনার কথা বলে টাকা নেয় এবং সেখান থেকে কিছুটা মেরে নিজের কাছে রেখে দেয়। প্রতিদিন ক্লাসে কোনো না কোনো দুষ্টুমি করে ধরা পড়ে তাদেরকে পানিশমেন্ট পেতে হয়, এটাই ছিল তাদের দৈনন্দিন রুটিন। কিন্তু তখন তাদের এই রুটিনে এক নতুন মেম্বার অ্যাড হয়, নতুন অ্যাডমিশন নেওয়া দিয়া, যাকে দেখে 3 জনের মনের একদম লাড্ডু ফুটতে শুরু করে। ক্লাসের পেছনের বেঞ্চে বসে তারা 3 জন মন দিয়ে একমাত্র দিয়াকেই দেখে। এই দেখতে দেখতে তারা একসময় প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে উঠে যায়, কিন্তু দিয়ার প্রতি তাদের অ্যাট্রাকশনটা কোনো অংশে কমে না। কিন্তু এখন তাদের মধ্যে ঝামেলা বেঁধে যায় এই নিয়ে কার দিয়ার পিছনে সময় দেওয়া উচিত, কারণ ব্যাপারটা নর্মাল নয়, একটা মেয়ের পিছনে 3 জন ঘুরলে কোনো লাভ হবে না। তাই একদিন দিয়ার জন্মদিনে তারা দিয়াকে উইশ করবে এবং জিজ্ঞাসা করবে সে কাকে পছন্দ করে। কিন্তু এখানে তাদের মধ্যে ঝগড়া লেগে যায় কে আসলে চকলেট নিয়ে যাবে। কিন্তু তাদের মধ্যে কোনো সমাধান না হওয়াতে তারা 2 জন মিলে চকলেট নিয়ে দিয়ার সামনে যায় তাকে উইশ করার জন্য। তখন দিয়া বলে ওঠে মুসা আমাকে বলেছিল তোমাদের দিয়ে নাকি আমার জন্য সে চকলেট পাঠাবে, তোমার মুসাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিও। মানে চকলেট না দিয়েও মুসা নিজের ক্রেডিটটা নিয়ে নিল, যেটা বুঝতে পেরে অজয় এবং বিনয় মুসার পিছু নেয় এবং তাকে খুব করে ধোলাই করে। একটু পর তারা যখন তাদের ক্লাসের সামনে দিয়ে যাচ্ছিল তখন তারা দেখতে পায় দিয়া তাদের ক্লাসেরই একটা ছেলেকে চকলেট খাইয়ে দিচ্ছিল। আর তাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছিল তারা দুজনে দুজনকে পছন্দ করে। দিয়ার চ্যাপ্টার ক্লোজ করে স্কুল শেষে তারা নিজেদের মধ্যে প্রতিজ্ঞা করে যে এখন থেকে তারা ভালো হয়ে যাবে, কোনো মেয়ের পিছু করবে না। কারণ এতদিন তারা দিয়ার পিছু ছুটতে গিয়ে নিজেদের মধ্যে যা করেছে তার জন্য পুরো ক্লাস তাদের উপর হাসতো। তাই তারা একে অপরের হাত ধরে প্রতিজ্ঞাবদ্ধ হয় জীবনে কখনো কোনো মেয়ের পেছনে ঘুরবে না। ঠিক তখন তাদেরকে কাদামাটি দিয়ে ভিজিয়ে দিয়ে একটা গাড়ি ফুল স্পিডে পাস করে। কিছু দূর সামনে গিয়ে সেই গাড়িটা থামলে তাদের পেছন থেকে একটা ছেলে গাড়িটাকে তাক করে একটা পাথর ছুঁড়ে আর বলে আমার বন্ধুদের উপর কাদা ছিটানো। ব্যাস, সেই গাড়ি চালকের অভিযোগে তাদেরকে আবারও প্রিন্সিপালের শরণাপন্ন হতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো যে ছেলেটা তাদের জন্য পাথর নিক্ষেপ করেছিল তাদেরকে তারা চেনেই না। আসলে কিছু ছেলে আছে না যারা দুষ্টামি করার জন্য সবসময় রিজন খুঁজে বেড়ায়, সেটা যাই হোক ঠিক ওই রকম ছেলেই হলো এই কালাম, যে কিনা শুধুমাত্র গাড়ির কাঁচ ভাঙতে চাইছিল। এখানে কাদা ছিটানোর প্রতিশোধটা শুধু একটা বাহানা। সেই সময় তাদের বিচার করা অবস্থায় সেখানে আরও একটা ছেলে উপস্থিত হয়, সে নাকি একটা স্যারের ওপর হাত তুলেছে। তার কারণ হলো এতদিন সে কোনো হোমওয়ার্ক করে আসতো না, কিন্তু সম্পূর্ণ হোমওয়ার্ক করে আসাতে স্যার তার উপর সন্দেহ করে বলে খাতা থেকে কপি করেছিস। স্যার তাকে এক প্রকার চোর বলাতে সে স্যারকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। প্রিন্সিপাল তখন তাদের উপর বিরক্ত হয়ে তাদেরকে বাইরে বারান্দায় দাঁড়িয়ে থাকার পানিশমেন্ট দেয়। জানিয়ে রাখি বাকি এই দুজনের নাম হলো কালাম ও রবি। আর এখন থেকেই তাদের এই 5 জনের বন্ধুত্ব শুরু, মানে 1 জন 2 জন 3 জন করে তারা 5 জন বেস্ট ফ্রেন্ড হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসা আবার তাদেরকে একটা আইডিয়া দেয় যে তার কাছে নাকি একটা অ্যাডাল্ট ফিল্মের সিডি আছে আর আজকে তারা চাইলে এটা দেখতে পারে। একটু পর কম্পিউটার ক্লাস চলাকালীন তারা সবাই সেখানে ক্লাস করতে যায় এবং লুকিয়ে সেই ফিল্মটা দেখতে শুরু করে। কিন্তু হঠাৎ কারেন্ট চলে যায়, তাদের কম্পিউটারটা বন্ধ হয়ে যায় আর সিডিটাও তখন পিসি থেকে আর বের হচ্ছিল না। কারেন্ট চলে গেছে দেখে স্যার এসে তাদের সবাইকে কম্পিউটার ক্লাস থেকে বের করে মূল ক্লাসে নিয়ে যায় আর সিডিটাও বের করা হয় না। মহাবিপদ, তাই না? কিছুক্ষণ পর কারেন্ট আসলে কম্পিউটারটা আবার অটোমেটিক অন হয়ে যায়, যে খবরটা প্রিন্সিপালের কানে যেতেই প্রিন্সিপাল আরও 2 জন স্যার নিয়ে তাদের ক্লাসের দিকে আসতে থাকে। মুসা তখন বুদ্ধি করে ক্যাসেটের প্যাকেটটা দিয়ার বয়ফ্রেন্ডের ব্যাগে একটা বইয়ের ভেতরে লুকিয়ে দেয়। এই সুযোগেই এক ঢিলে 2 পাখি শেষ। কিন্তু সেই বইটা সেই ছেলের ছিল না, বরং দিয়ার বই ছিল। স্যার ক্লাসের দিকে আসছে দেখে ছেলেটা দিয়ার বইটা দিয়াকে ফেরত দিয়ে দেয়, কিন্তু সে তো জানে না এই বইয়ের মধ্যে আদতে কি আছে। স্যার ক্লাসে ঢুকতেই সবার ব্যাগ চেক করতে শুরু করে আর দিয়ার ব্যাগ থেকে সেই ক্যাসেটের কভারটা পাওয়া যায়। দিয়া তো কিছুই বুঝতে পারে না, সে শুধু তার বয়ফ্রেন্ডের দিকে ঘুরে ঘুরে তাকায়। এরপর তাকে প্রিন্সিপাল রুমে নিয়ে যাওয়া হয়। এদিকে মুসা এবং তার বন্ধুরা মিলে এই ব্যাপারটা নিয়ে গুনগুন করছিল, যেটা দিয়ার বয়ফ্রেন্ড শুনতে পেরে ওদের উপর আক্রমণ করে বসে। কেননা তাদের কারণেই আজকে এমনটা হলো। সেখানে আজকের এই মারামারি করার জন্য তাদের সকলকে প্রিন্সিপালের রুমে ডাকা হয়, সাথে তাদের বাবা মাদেরকেও সেখানে ডাকা হয়। যেখানে কালামের বাবা বলে ওঠে যে এই স্কুলে একটা স্টুডেন্টও ভালো না, তাই সে তার ছেলেকে টিসি নিয়ে অন্য স্কুলে ভর্তি করাবে। যেটা শুনে বাকি সবার বাবা মা একে একে সিদ্ধান্ত নেয় যে তাদের ছেলেকে আর এই স্কুলে পড়াবেই না, কারণ কয়দিন পর পরই তাদের নামে বিচার আসে, অর্থাৎ সমস্যাটা স্কুলেই। আর সেদিনের পর থেকে এই 5 বন্ধু একে অপরের থেকে আলাদা হয়ে গেল। সবাই আলাদা আলাদা স্কুলে পড়ে এবং তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে শুরু করে, কারণ সামনেই যে তাদের 12 বোর্ডের এক্সাম। এভাবেই আরও বেশ কয়েকটা মাস পেরিয়ে যায়। পরীক্ষায় সকলে পাশ করে, যার পরে শুরু হয় অ্যাডমিশনের পিরিয়ড। বিনয়ের বাবা বিনয়কে তার ভবিষ্যৎ প্ল্যান সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন বিনয় তাকে বলে সে ইঞ্জিনিয়ার হতে চায়। এদিকে মুসাও তার বাবাকে বলে সেও ইঞ্জিনিয়ারে পড়বে, কিন্তু তার বাবা অনেকটাই শিওর যে তার ছেলেকে দিয়ে ইঞ্জিনিয়ারিং হবে না, কারণ ইঞ্জিনিয়ারিং পড়তে হলে পড়াশোনা করতে হয়। কিন্তু মুসার তো পড়াশোনাতে কোনো ইন্টারেস্টই
নেই, কিন্তু তারপরেও ছেলের ইচ্ছায় তাকে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন করিয়ে দেয়। তাদের বাকি 3 বন্ধুরাও একই অবস্থা করে, তারা সবাই ইঞ্জিনিয়ারিংয়ের জন্য অ্যাডমিশন নিতে যায় আর তাদের সবার একই ইউনিভার্সিটিতে নাম আসে। এইভাবে একদিন বিনয়ের মা একটা সুপার শপে কেনাকাটা করছিল, সেখানে হঠাৎ তার সাথে মুসার মায়ের দেখা হয়ে যায়। সেখানে তিনি তাকে বলেন যে আমাদের ছেলেদের এভাবে আলাদা করে রাখাটাই উচিত। আসলে সেদিনের পর থেকে তারা আর একে অপরের সাথে দেখা পর্যন্ত করতে পারেনি। সেখানে বিনয়ের মা তাকে বলে, আমি চাই যে আমার ছেলের বন্ধুদের সাথে একসাথে সময় কাটাক, কিন্তু আমাদের তো ওদের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করতে হয়, তাই না? এরপর দেখতে দেখতেই চলে আসে কলেজের প্রথম দিন, যেখানে কলেজে ঢুকতেই বিনয়ের সাথে দিয়ার বয়ফ্রেন্ড রোহানের সাথে দেখা হয়ে যায়। রোহান তাকে দেখতেই রেগে ফুসলে ওঠে আর তার সাথে ঝামেলায় উদ্যত হয়, কারণ সেদিন স্কুলে তাদের জন্যই দিয়ার সাথে তার সম্পর্ক শেষ হয়েছিল। এমনকি সেদিনের মারামারিতে তার পায়ে ফ্র্যাকচারও হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সেই জায়গাটা এক বড় রণক্ষেত্রে পরিণত হয়, যেখানে বিনয়ের বাকি বন্ধুরাও তার সাথে যোগ দেয়। কলেজের প্রথম দিনেই তাদের প্রিন্সিপাল রুমে ডাকা হয় এবং তাদের গার্জিয়ানকে কল করা হয়, কিন্তু সেখানে শুধু মুসার বাবাই আসে, কারণ বাকি 4 জনের বাবা মা তাদের উপর এতটাই বিরক্ত যে তারা না আসার সিদ্ধান্তই নিয়েছে। মুসার বাবা তখন সবার পক্ষ থেকে প্রিন্সিপালের কাছে ক্ষমা চায় এবং তাদেরকে বুঝিয়ে বলে যে তোমাদের এই সব ঝামেলা গ্যাঞ্জাম বাদ দিয়ে পড়াশোনা ও নিজেদের ফিউচারে মনোযোগ দেওয়া উচিত। পরদিন ক্লাসে আসলে অজয় নেহা নামের একটা মেয়ের সাথে পরিচয় হয় এবং তার সাথে ফ্রেন্ডশিপ করে নেয়। এরপর একদিন এরা 5 বন্ধু বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে থাকে। সেখানে বিনয় একটা মেয়েকে দেখে খুবই পছন্দ করে এবং তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। সেই সময় তাদের পাশে আরও কয়েকটা ছেলে দাঁড়িয়ে থাকে, যাদের মধ্যে একজন সেই মেয়েটাকে পছন্দ করে যাকে বিনয় ইমপ্রেস করার চেষ্টা করছিল। সেটা দেখে সেখানে তাদের 2 গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে জিনিসটা এতটাই খারাপ হয় যে তাদেরকে হাসপাতালে পর্যন্ত যেতে হয়। মজার ব্যাপারটা হলো এতক্ষণ যারা একে অপরের সাথে ঝামেলা করছিল তারাই এখন নিজেদের সেবা করছে। সেখানে তারা রাজু নামের ছেলেটার সাথে পরিচয় হয় এবং তাদের মধ্যে একটা চুক্তি হয় যে দুজনেই সেই মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করবে। মেয়ে যাকে পছন্দ করবে সে তার হবে। এত কিছুর মধ্যে একটা জিনিসকে লক্ষ্য করেছেন, ছেলেদের বন্ধুত্বগুলো কি অদ্ভুতভাবে তৈরি হয়, তাই না? এই এক মেয়ের পেছনে ছুটতে গিয়ে, এই এক পানিশমেন্ট খেতে গিয়ে কিভাবে বন্ধুত্ব তৈরি হয়ে যায়। রাজু তাদের কলেজে পড়লেও বাসা এখান থেকে অনেক দূরে, তাই তাকে কলেজের হোস্টেলে থাকতে হয়। আর তার বাবা তার পড়াশোনা নিয়ে খুবই সিরিয়াস। হোস্টেল থেকে বাড়িতে গেলেই তাকে 2-1 দিন পরে আবার হোস্টেলে ফিরে যেতে হয়, কারণ হোস্টেলে থাকলেই তার পড়াশোনা হয়। রাতের বেলায় অজয় বাথরুমে বসে বসে তখন রিল দেখছিল। সেই সময় হঠাৎ নেহা তাকে কল করে ইমার্জেন্সি একটা জায়গায় আসতে বলে, কারণ তার বাইকের চাকা পাঞ্চার হয়ে গেছে, সেজন্য নাকি সে কোথাও মুভ করতে পারছে না। সেজন্য অজয় তার স্কুটার নিয়ে সেখানে পৌঁছে যায় এবং তাকে রিসিভ করে নেয়। নেহা প্রতিদিনই এভাবে রাতের বেলা বাইকে করে ঘুরতে বের হয়, কিন্তু আজ তার টায়ার পাংচার হয়ে যাওয়ার কারণে কোথাও ঘোরা হয় না। যে কথা শুনে অজয় তাকে নিজের সাথে ঘোরার অফার দেয়। নেহাও তখন রাজি হয়ে যায়। এরপর কিছুটা পথ অতিক্রম করে তারা একটা ধাবাতে খাওয়া দাওয়া করার জন্য দাঁড়ায়। সেখানে খাবার খেতে গিয়ে নেহা তার জীবনের ইচ্ছা সম্পর্কে তার সাথে শেয়ার করে। সে পড়াশোনা করে অনেক বড় কিছু করতে চায়, সে তার বাবার খেয়াল রাখতে চায়। এই কথাগুলো অজয় চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল। সেই সময় নেহা তাকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চায়, কিন্তু এর উত্তরে অজয় কোনো কিছু বলতে পারে না, কারণ সে তো ভবিষ্যৎ নিয়ে ওরকম কিছু চিন্তাই রাখে না। এরপর একদিন কলেজে হঠাৎ বিনয় যে মেয়েটাকে পছন্দ করে সে তাকে ডাক দেয় এবং দোকান থেকে কিছু একটা এনে দিতে বলে। বিনয়ও তখন তার কথায় দোকানে গিয়ে তার বলা জিনিসগুলো এনে দেয়। এরপর থেকে সেই মেয়ের বলা সব কথা যেন বিনয়ের সুন্দর লাগতে শুরু করে। মানে একে একে এখন প্রত্যেকটা বন্ধুর সাথে একটা মেয়ের নাম যোগ হচ্ছে। প্রতিদিন সে তাকে দিয়ে কিছু না কিছু দোকান থেকে আনায়, এমনকি মাঝে মাঝে রাতের বেলায়ও কোনো কিছু দরকার হলে সেটা বিনয়কে দিয়ে আনায়। আর এইদিকে অজয় ও নেহার মধ্যকার যোগাযোগও দিন দিন বাড়তে থাকে। এখন থেকে রাতের বেলা তারা দুজনে একসাথেই ঘুরতে বের হয়। সেদিন সন্ধ্যাবেলা অজয় ও তার 2 বন্ধু গ্রাউন্ড ফিল্ডে বসে থাকে। সেখানে একসময় মুসা তাকে বলে ওঠে, আমার মনে হয় না নেহা তোকে পছন্দ করে, এই বাহানায় ও তোকে রাত দিন নিজের প্রয়োজনে ব্যবহার করে যাচ্ছে, তোর ভালোবাসার সুযোগ নিয়ে। যে কথা শুনে অজয় সেখানে রেগে যায় আর বলে, কালকে আমি নেহাকে প্রপোজ করব, সেখানেই প্রমাণ হয়ে যাবে নেহা আমাকে পছন্দ করে কিনা। সেই কথা মতো পরদিন অজয় নেহার সাথে দেখা করে এবং তাকে প্রপোজ করতে নেয়, কিন্তু সেই সময় সেখানে একটা অ্যাম্বুলেন্স পেশেন্ট নিয়ে আসে আর অজয় সেই পেশেন্টের রক্ত দেখে তার মাথা ঘুরিয়ে নিচে পড়ে যায়। এই ঘটনার পরবর্তীতে এক রাতের বেলায় সব বন্ধুরা মিলে টিটি পানির আয়োজন করে। সেখানে তারা অজয়কে নিয়ে বেশ মজা করে, যেটা দেখে অজয়ের মধ্যে একটু রাগ কাজ করে এবং সে চ্যালেঞ্জ করে এক্ষুনি সে নেহাকে প্রপোজ করবে। সেজন্য সে নেহার খোঁজে বেরিয়ে পড়ে এবং পুরোটা শহর তাকে খুঁজে বেড়ায়, কিন্তু অবশেষে সে একটা পার্কের মধ্যে নেহাকে খুঁজে পায়, যেখানে নেহা তার বাবার সঙ্গে সময় কাটাচ্ছিল। টিটি পানির কারণে মাতাল হয়ে অজয় নেহার বাবার কোনো পরোয়া না করে নেহাকে বলতে শুরু করে, যেদিন আমি তোমাকে প্রথমবার দেখেছি সেদিন থেকে আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। আমি জানি আমি এক দায়িত্বজ্ঞানহীন ছেলে, আমি এই বলদ ফ্রেন্ড সার্কেলের সাথে থাকতে পারি, কিন্তু তারপরও আমি তোমাকে ভালোবাসি। সেই সময় নেহা তাকে কোনো উত্তর দেয় না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এরপর অজয় এবং তার বন্ধুরা সেখান থেকে চলে গেলে নেহা তার বাবার সঙ্গে গিয়ে বসে। সেখানে তার বাবা বলে,
আমি চাই তুমি তোমার নিজের জীবনের সিদ্ধান্ত তুমি নিজেই নাও। ছেলেটা ভালো, তবে একটু পাগল। কেন যেন এই ছেলেটার ভেতরে আমি তোমার প্রতি একটা আলাদা টান দেখতে পেয়েছি। তো এই ছেলেটাকে হাতছাড়া করলে অনেক কিছু হাতছাড়া হয়ে যেতে পারে। নেহা তখনও তার বাবাকে কিছুই বলে না, কারণ সেও যে মনে মনে অজয়কে ভালোবাসতে শুরু করেছে। আর মূলত তার বাবা এই কথাগুলো বলছে যে নেহার মনে আসলে কি আছে এই বিষয়টা জানার জন্য সে তাল মেলাচ্ছে। তাছাড়াও তার বাবা খুবই ফ্রেন্ডলি মানুষ, সে কখনো তার মেয়ের বিরুদ্ধে যায় না। সেখান থেকে বাড়িতে ফেরার সময় তারা আরেকটা কাণ্ড পরিকল্পনা করে। আসলে বিনয় যে মেয়েটাকে পছন্দ করে সেই মেয়েটার একটা ছেলে ফ্রেন্ড আছে যে কিনা তাকে কয়দিন পর পরই বিভিন্ন বই উপহার দেয়, যেটা বিনয়ের খুব একটা পছন্দ হয় না। তাই তারা পরিকল্পনা করে আজকে সেই ছেলেটাকে তারা উচিত শিক্ষা দেবে আর এর কারণ জিজ্ঞাসা করবে। এই সময় তারা রাজুকে কল করে ডেকে নেয়, কারণ তার আর রাজুর মধ্যে এখন চুক্তি হয়েছিল যে তৃতীয় কোনো ব্যক্তি যদি তাদের ক্রাশের আশেপাশে ঘুরে বেড়ার চেষ্টা করে তাহলে তারা দুজন মিলে ওকে সাইজ করবে। তখন তারা তিনজনে মিলে ওই ছেলেটার খোঁজ করতে শুরু করে এবং তাকে একটা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেখানে গিয়ে তারা তাকে হুমকি দিতে শুরু করে এখন থেকে যেন সে তার ফ্রেন্ডের থেকে দূরে দূরে থাকে, কারণ সে তার ফ্রেন্ডকে ভালোবাসে। এরই সাথে সাথে সেখানে তাদের মধ্যে কিছুটা বাকবিতণ্ডার শুরু হয়। যেহেতু তারা সবাই সেখানে একটু মানে বুঝতেই পারছেন অবস্থায় ছিল, তাই তারা কেউই নিজেদের উপর কন্ট্রোল রাখতে পারছে না। এরই মধ্যে সেখান দিয়ে একজন পুলিশ ইন্সপেক্টর যাচ্ছিল, আর তাদের এই অবস্থা দেখে সেই পুলিশ তখন তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেদিন সারা রাত তাদেরকে জেলে থাকতে হয়। তারা সবাই ইন্সপেক্টরের কাছে রিকোয়েস্ট করে যেন তাদেরকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু ইন্সপেক্টর তাদেরকে ছাড়তে নারাজ। যতক্ষণ পর্যন্ত তাদের গার্জিয়ান না আসবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এখান থেকে ছাড়া হবে না। কিছুক্ষণ পর তাদের বাড়িতে খবর দেওয়ার পর প্রত্যেক বাবাই পুলিশ স্টেশনে হাজির হয়। ইন্সপেক্টর তখন তাদেরকে খুবই অপমান করে আর বলে আপনাদের ছেলেরা উল্টাপাল্টা জিনিস খেয়ে রাস্তায় এইরকম করে পথচারীদের উত্ত্যক্ত করে বেড়ায় এবং সেই অবস্থায় বাইক চালিয়ে ঘুরে বেড়ায়। এখন সেখানে সবার বাবাই খুবই অপমানিত বোধ করে আর ইন্সপেক্টরের কাছে ক্ষমা চেয়ে এবারের মতো তাদেরকে ছেড়ে দেওয়ার অনুরোধ করে। ইন্সপেক্টরও তখন তাদের কথায় রাজি হয় এবং তাদেরকে ছেড়ে দেয়, কিন্তু তাদেরকে শেষবারের মতো ওয়ার্নিং দেয় যে এরপর যদি এরকম কোনো ঘটনা ঘটে তাহলে কিন্তু আর ছাড়া হবে না। কিন্তু সেখানকার সবাইকে নিজেদের বাবা তাদেরকে সাথে করে নিয়ে গেলেও বিনয়কে তার বাবা নেয় না, উল্টো সেখানেই ছেড়ে যায়। বাকি বন্ধুরা তখন তাকে খুঁজতে সেখানেই আসে, কিন্তু তাকে খুঁজে পায় না। এমনকি শহরের প্রতিটা জায়গায় খুঁজে বেড়ায় যেখানে যেখানে বিনয় থাকতে পারে। অবশেষে রাতের বেলায় তারা বিনয়কে কলেজের ভবনের ছাদে খুঁজে পায়। আসলে বিনয় সেখান থেকে লাফ দিয়ে এই সবকিছুর ইতি টানতে চেয়েছিল, কারণ আজকের এই ঘটনায় তার বাবা তার উপর অনেক কষ্ট পেয়েছে। সবার সামনে তাকে অপমানিত হতে হয়েছে, এই অপমানের সম্পূর্ণ দায়ভার তার নিজের, তাই সে এই সিদ্ধান্ত নিয়েছে। তখন তার বন্ধুরা তাকে কোনোভাবে বুঝিয়ে নিচে নামিয়ে আনে আর তাকে বলে সে যেন তার বাবার কাছে গিয়ে ক্ষমা চায়। প্রথমে তো বিনয় রাজি হচ্ছিল না কিভাবে সেই মুখ নিয়ে তার বাবার সামনে দেখা করবে, কিন্তু তার বন্ধুরা তাকে সাহস জুগিয়ে বলে আমরাও তোর সাথে যাব। এই বলে তারা তখন বিনয়ের বাড়িতে যায় এবং বিনয় বাদে বাকি সবাই বাইরে দাঁড়িয়ে থাকে। বিনয় কিছুটা ভয়ে ভয়ে ঘরের ভেতরে প্রবেশ করে এবং তার বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু তার বাবা তাকে দেখে আরো রেগে যায় এবং বলতে থাকে তোর মতো ছেলে আমার জন্য কলঙ্ক, চলে যায় এখান থেকে। যেটা শুনে বিনয় ভেতরে ভেতরে একদম ভেঙে যায় আর সাথে সাথে যেমনটা ভেবেছিল তার বাড়ির ছাদ থেকে লাফিয়ে পড়ে। যেটা দেখে তার বন্ধুরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। আর এই খবরটা যখন তার বাবা জানতে পারে তখন সে রিয়ালাইজ করতে পারে যে সে রাগের তাড়নায় কি না কি বলে ফেলেছে, আর সেই সময় বিনয়কে ক্ষমা করে দেওয়া উচিত ছিল। সেখানে তখন সবাই কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর বাকিদের প্যারেন্টস সেখানে উপস্থিত হয়। সেখানে সবার সামনে বিনয়ের বাবা বলে তার ছেলে ছোটবেলা থেকেই খুবই ভালো স্টুডেন্ট ছিল, কিন্তু যেদিন থেকে এদের সাথে বন্ধুত্ব হয়েছে সেদিন থেকেই নাকি খারাপ হয়ে গেছে, আজ তাই তাদেরকে এই অবস্থায় দাঁড়াতে হচ্ছে। আর তাছাড়াও পারিবারিক দিক থেকে বিনয় গত অনেক সময় ধরে ট্রমার মধ্যে ছিল, কারণ তার বাবা তার মা কেউ তাকে পছন্দ করতো না, তার উপর বিরক্ত ছিল। আর তাই এই ফাইনালে সে এই সিদ্ধান্ত নিয়েছিল। আর সেখানে যখন বিনয়ের বাবা এই কথা বলছে, যে কথায় বাকি সবার বাবা মারা খুবই অপমানিত বোধ করে এবং তাদের ছেলেদের সেখান থেকে নিয়ে চলে যায়। যতই হোক নিজের ছেলে মেয়েদের জন্য যদি কোনো বাবা মায়ের অপমানিত হতে হয় তাহলে সেটা কখনোই কারোর জন্য ভালো লাগে না। সেদিনের পর থেকে তারা কখনো আর একসাথে হতে পারে না, কারণ তাদের বাবা মা এটা চাইতো না। কয়েকদিনের মধ্যেই তাদের ফাইনাল এক্সাম, তাই সবাই নিজেদের প্রস্তুতি নিতে শুরু করে। কয়েকদিনের ভেতর তাদের পরীক্ষা শেষ হয়ে যায়, যেখানে সব স্টুডেন্টরা তাদের রেজাল্টের জন্য অপেক্ষা করে। দেখা যায় বিনয় বাদে বাকি সবাই পরীক্ষায় ফেল করেছে, কিন্তু তাদের বাবা মা তাদের কিছুই বলে না। এই ভেবে যে বিনয়ের মতো যদি কিছু বলাতে তাদের ছেলে ওইরকম কোনো অঘটন ঘটিয়ে ফেলে। এরপর কেটে যায় আরও বেশ কয়েকটা দিন। একদিন বিনয়ের বাবা বিনয়ের কাছে এসে বলে তোর বন্ধু রবি বাইক অ্যাক্সিডেন্ট করেছে, যা গিয়ে দেখে আয়। যে কথা শুনে বিনয় সোজা হাসপাতালে গিয়ে বসে, যেখানে কিছুক্ষণ পর মুসা ও তার বাকি বন্ধুরাও আসে। এতদিন পর তারা সবাই আবারও একত্রিত হয়ে খুশি হয়। এরপর থেকে তার বাবা মা তাদেরকে একত্রিত হতে কোনো বাধা দেয় না। এরই মাঝে একদিন বিনয়কে তার বাবা এসে বলে
সে যেন কোনো একটা চাকরির খোঁজ করে এবং তাকে একটা চাকরির ফর্ম দিয়ে বলে এখানে অ্যাপ্লাই করতে। সেদিন রাতের বেলা তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল, সেখানে তারা সিদ্ধান্ত নেয় যে কিছু না কিছু শুরু করবে, তা না হলে এভাবে বাবার টাকায় আর কয়দিন চলতে পারবে। তারা পরদিন সবাই সবার বাবাকে তাদের এই ইচ্ছার সম্পর্কে জানায়, আর এদিকে বিনয় তার চাকরির ইন্টারভিউ এর জন্য যায়। মুসার বাবা তখন তার জন্য একটা জমি ম্যানেজ করে দেওয়ার জন্য তার ভাইদের সাথে কথা বলে, যেখানে মুসা কলা গাছ লাগাবে। রবি ও কালামের বাবা ব্যাংকের শরণাপন্ন হয় লোন নেওয়ার জন্য, যাতে তারা কোনো একটা বিজনেস শুরু করতে পারে, কিন্তু তাদেরকে লোন পেতে খুবই ঝামেলা করতে হচ্ছিল। এদিকে আমরা দেখতে পাই অজয় তার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যায়, যেখানে তার চাচারা তার গ্র্যাজুয়েশনে ফেল করা নিয়ে তাকে কথা শোনাচ্ছিল। এক পর্যায়ে এসে তারা এইসব আর সহ্য করতে না পেরে তার চাচাকে বলে ওঠে, আপনি আমাকে নিয়ে মাথা না ঘামিয়ে আপনার ছেলের কথা চিন্তা করুন। যেটা শুনতেই পাশ থেকে তার ছোট চাচা তার গালে একটা চর বসিয়ে দেয়। অজয় তখন সেখানে তাদেরকে আর কিচ্ছু বলতে পারে না, কারণ সেখানে তার বাবা উপস্থিত ছিল। শুধুমাত্র সরি বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আমাদের দিয়াকে দেখানো হয়, যেখানে দিয়ার হাজবেন্ড চাকরির কারণে কানাডা চলে যেতে চায়, কিন্তু দিয়া দেশে থাকতে চায়। এই নিয়ে তাদের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে ঝামেলা চলছে, আর বিষয়টা আজ ডিভোর্স পর্যন্তও চলে এসেছে। রবি এবং তার বাবা একের পর এক ব্যাংক ঘুরে বেড়ায়, কিন্তু সব জায়গায় তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়, কারণ তাদের কাছে এমন কোনো কিছু নেই যা তারা ব্যাংকের কাছে বন্ধক রাখতে পারবে। এদিকে অজয়কে তার চাচারা অপমান করেই যাচ্ছে। খাবার টেবিলে বসাতেও তাদের যেন সমস্যা, যেটা তখন তার বাবার নিতে পারেন এবং সোজা তার ছোট চাচার গালে চর বসিয়ে দেয় আর বলে, আমার ছেলে আমার জন্য কোনো বোঝা না, তাই আমাদের এই ব্যাপারে মাথা ঘামানোর কোনো কারণ নেই। আর তোকে 4 জন মানুষের সামনে আমার ছেলেকে চর মারার অনুমতি কে দিয়েছে? এই বলে তারা সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে বিনয় ইন্টারভিউতে কোনো প্রশ্নেরই ঠিকঠাক করে কোনো উত্তর দিতে পারছে না, তাই তাকে রিজেক্ট করে দেওয়া হয়। এরপর আমরা কালামকে দেখতে পাই যে চাকরির জন্য অনেক চেষ্টা করে, কিন্তু কোথাও কোনো চাকরি ম্যানেজ করতে পারে না, তাই সে সিদ্ধান্ত নেয় বিদেশ চলে যাবে। কিন্তু তার বাবা তাকে বাধা দিয়ে বলে, আমি বিদেশ কাজ করেছি, কষ্ট করে বাড়িঘর করেছি, কিন্তু তার বিনিময়ে আমাকে আমার জীবনের 20 বছর পরিবার থেকে দূরে থাকতে হয়েছে। আমি চাই না ঠিক একই কারণে আমার ছেলেও পরিবার থেকে দূরে চলে যাক। যাই হোক, আমি তোকে চাকরির ব্যবস্থা করে দেব। আর মুসাকেও তার বাবা পরিবারকে কনভিন্স করে কলা গাছ চাষ করার জন্য জায়গা ম্যানেজ করে দেয়। চাকরি না পাওয়াতে বিনয়ের বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, এই কোম্পানিতে না হলে কি হবে, আরেকটা কোম্পানিতে চাকরি হবে, কিন্তু কখনো মনোবল হারানো যাবে না। যেটা শুনে বিনয় মনে মনে অনেক খুশি হয়, কারণ তার বাবা এখন তাকে আর কোনো চাপ দিচ্ছে না, তাকে একটা ভালো বন্ধুর মতো সমর্থন দিয়ে যাচ্ছে। এদিকে রবির বাবা কোথাও কোনো কিছুর ব্যবস্থা করতে না পেরে মুসার মায়ের গয়নাগুলো বিক্রি করে মুসার হাতে তুলে দেয় আর বলে, বাবা মায়ের রেখে যাওয়া জিনিসগুলো যদি সন্তানের কাজে না লাগে তাহলে এগুলো দিয়ে আর কি হবে। রবিও সামনে হয়তো এই গয়নাগুলো বিক্রি করে কোনো একটা বিজনেস স্টার্ট করবে। আর এখানেই শেষ হয় আমাদের আজকের গল্পটা। আজকের গল্পে কোনো হ্যাপি কিংবা স্যাড এন্ডিং নেই, কিভাবে মানে নর্মালভাবে একটা গল্পটা শেষ হলো। আর গল্পের শেষে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আপনারা যারা লেখাপড়া শেষ করে চাকরি বাকরির পর্যায়ে আছেন বা এইরকম একটা ফেজ পার করছেন, সেই ঘটনাটাই কিন্তু এখানে দেখানো হয়েছে, যেখানে সবাই সাকসেস হতে পারে না। বেশিরভাগ ক্ষেত্রেই সবাই সাকসেস হতে পারে না, খুবই অল্প সংখ্যক মানুষ তার জীবনে যা হতে চায় সেটা হতে পারে। এই গল্পটা এক্সপ্লেন করার উদ্দেশ্য ছিল আপনারা যেন রিলেট করতে পারেন গল্পটা আপনাদের নিজেদের সাথে। আর যারা এখনো লেখাপড়া রানিং চালাচ্ছ, ভালো করছো, তারা এখান থেকে শিক্ষা নিতে পারো। এটা তোমার আমার জীবনেরই চলমান গল্প, যার শেষটা হয় মৃত্যুতে। এই গল্পটাতে আমাদের বোঝানো হয়েছে জীবনে বাবার গুরুত্ব কতটা। আমরা যতই রাগ করি বাবাদের উপর, ওনারা আমাদের ওপর একটা চাপিয়ে দিচ্ছে, ওটা চাপিয়ে দিচ্ছে। আসল কথাটা কি, পৃথিবীতে একমাত্র একজনই চায় যে আপনি তার থেকে বড় কোনো পর্যায়ে যান, সেটা হলো বাবা। তাই সিনেমাটা নিয়ে কোনো কথা থাকলে কমেন্ট করে বলতে পারেন। আর এই যে স্ক্রিনে একটা ভিডিও ভেসে উঠেছে, চাইলে এটা ক্লিক করে দেখা শুরু করতে পারেন। ভালো একটা গল্প, আপনার অবশ্যই ভালো লাগবে। ধন্যবাদ।